নমস্কার। আজ 15ই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসের ভোরে আমরা সমবেত হয়েছি একটি বিশেষ আলোচনাকে কেন্দ্র করে, এবং এই আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আলোচনার বিষয় হল স্বাধীনতা, রাষ্ট্রের মুক্তি থেকে চেতনার মুক্তি। আজকে আমরা যদি শুধু এই স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত এবং স্বাধীনতার আনুষ্ঠানিক উদযাপনের মধ্যেই নিজেদেরকে সীমাবদ্ধ করে রাখি, তাহলে একটি গভীর ঐতিহাসিক ও দার্শনিক প্রশ্ন আমাদের অজানা থেকে যাবে। প্রশ্নটি হলো, স্বাধীনতা বলতে আমরা কি বুঝি? বিদেশি সরকারের অবসান, বিদেশি শাসনের অবসান, নিজস্ব সরকার, নিজস্ব সংবিধান, নিজস্ব অর্থনীতি, নাকি স্বাধীনতার আরও গভীর কোনো অর্থ রয়েছে? একজন মানুষ যদি নিজের চিন্তা নিজে না করতে পারে, নিজের সংস্কৃতিকে নিজের চোখে বিচার না করতে পারে, নিজের ইতিহাস সম্পর্কে নিজের কোনো বোধ না থাকে, তবে রাজনৈতিক স্বাধীনতা অর্জনের পরেও কি তার ভেতরে পরাধীনতার কিছু অংশ থেকে যেতে পারে না? এই প্রশ্নের কারণেই স্বাধীনতা দিবসের পূর্বাহ্নে শ্রী অরবিন্দকে নতুন করে জানা প্রয়োজন। কারণ শ্রী অরবিন্দের জীবন এক আশ্চর্য যাত্রা। ইউরোপীয় শিক্ষায় শিক্ষিত এক তরুণ, ভারতীয় জাতীয়তাবাদী, বিপ্লবী, বন্দী, যোগী পুরুষ, দার্শনিক এবং মানব চেতনার বিবর্তনের এক স্বপ্নদ্রষ্টা। এবং এই সমগ্র যাত্রাকে যদি একটি বাক্যে প্রকাশ করতে হয়, তাহলে বলা যায় শ্রী অরবিন্দ প্রথমে ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন, পরে তিনি স্বাধীনতার অর্থকেই মানুষের অন্তর্জগৎ পর্যন্ত বিস্তৃত করেছিলেন। আর এই কারণেই 1947 সালের 15ই আগস্ট তার নিজের জন্মদিনে যখন ভারতবর্ষ স্বাধীন হলো, তখন ঘটনাটি তার কাছে নিছক ঐতিহাসিক কোইন্সিডেন্স মাত্র ছিল না। তিনি লিখলেন, August 15th is the birthday of free India. 15ই আগস্ট স্বাধীন ভারতের জন্মদিন। কিন্তু সঙ্গে সঙ্গেই তিনি স্বাধীনতার অসম্পূর্ণতার কথাও বললেন। ইন্ডিয়া ইজ ফ্রি, বাট শি হ্যাজ নট অ্যাচিভড ইউনিটি, অনলি এ ফিশর্ড অ্যান্ড ব্রোকেন ফ্রিডম। ভারত স্বাধীন হয়েছে, কিন্তু ঐক্য অর্জন করতে পারেনি। তার স্বাধীনতা এখনো বিভক্ত ও ক্ষতবিক্ষত। এই দ্বৈততা, স্বাধীনতা এবং অসম্পূর্ণতা শ্রী অরবিন্দকে বোঝার প্রথম চাবিকাঠি। স্বাধীনতা শব্দের মধ্যে দুটি শব্দ রয়েছে, দন্তস্বয় বফলা যুক্ত অধীনতা, অর্থাৎ নিজের কাছে নিজের অধীনতা। ইংরেজি ফ্রিডম বা লিবার্টি মূলত রাজনৈতিক ও ব্যক্তি স্বাতন্ত্র্যের ধারণার সাথে যুক্ত, কিন্তু ভারতীয় রাজনৈতিক চিন্তায় শ্রী অরবিন্দ যে শব্দটিকে কেন্দ্রে নিয়ে এলেন সেটি হলো স্বরাজ। দন্তস্বয় বফলা যুক্ত রাজ, নিজের ওপর নিজের রাজত্ব। 1907 সালে বন্দে মাতরমে তার ডক্ট্রিন অফ প্যাসিভ রেজিস্ট্যান্সের উপসংহারে শ্রী অরবিন্দ লিখেছিলেন, The object of all our political movements is স্বরাজ or national freedom. আমাদের সমস্ত রাজনৈতিক আন্দোলনের উদ্দেশ্য হলো স্বরাজ বা জাতীয় স্বাধীনতা। এরপর তিনি আরও এক ধাপ এগিয়ে বললেন, We of the new school would not pitch our ideal 1 inch lower than
অ্যাবসলিউট স্বরাজ। নতুন রাজনৈতিক ধারার আমরা যারা নতুন রাজনৈতিক ধারার আমাদের আদর্শকে পূর্ণ স্বরাজের 1 ইঞ্চি নিচেও নামাতে রাজি নই। এখানে শ্রী অরবিন্দের রাজনৈতিক র্যাডিক্যালিজম স্পষ্ট। স্বাধীনতার অর্থ তার কাছে নিজের জাতীয় জীবনকে নিজের শক্তিতে পরিচালনা করার অধিকার। 1909 সালের কর্মযোগিনে তিনি আরও পরিষ্কার ভাষায় বললেন, আওয়ার আইডিয়াল অফ দ্যাট স্বরাজ অর অ্যাবসলিউট অটোনমি ফ্রি ফ্রম ফরেন কন্ট্রোল। আমাদের আদর্শ হলো স্বরাজ যা বিদেশি নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণ মুক্ত আত্মশাসন। কিন্তু এখানেই শ্রী অরবিন্দের রাজনৈতিক চিন্তার একটি অসাধারণ দিক রয়েছে। তিনি এটা বলেননি ইংরেজদের আমরা ঘৃণা করি, বরং লিখেছেন আওয়ার আইডিয়াল অফ স্বরাজ ইনভলভস নো হ্যাট্রেড অফ এনি আদার নেশন। অর্থাৎ আমাদের স্বরাজের আদর্শ কোনো জাতির প্রতি ঘৃণা ধারণ করে না। আরও বিস্ময়কর তার পরবর্তী বক্তব্য, আওয়ার আইডিয়াল অফ পেট্রিয়টিজম proceeds on the basis of love and brotherhood, and it looks beyond the unity of the nation and envisages the ultimate unity of mankind. আমাদের দেশপ্রেমের আদর্শ প্রেম ও ভ্রাতৃত্বের উপর প্রতিষ্ঠিত এবং তা জাতীয় ঐক্যকে অতিক্রম করে শেষ পর্যন্ত সমগ্র মানব জাতির ঐক্যের দিকে তাকায়। এখানেই শ্রী অরবিন্দের ন্যাশনালিজমের বিশেষত্ব। তার কাছে ন্যাশনালিজম ছিল শেষ কথা নয়, এটি ছিল জাতীয় আত্মপ্রকাশের একটি পর্যায় এবং তার পরের ধাপটি মানবতার ঐক্য। 1872 সালের 15ই আগস্ট কলকাতায় জন্ম অরবিন্দ ঘোষের। তার পিতা ডাক্তার কৃষ্ণধন ঘোষ চেয়েছিলেন তার সন্তান সম্পূর্ণ পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হোক এবং তার ইচ্ছা অনুসারে মাত্র 7 বছর বয়সে অরবিন্দ ইংল্যান্ডে গেলেন। ম্যানচেস্টার, সেন্ট পল স্কুল লন্ডন, তারপর কেমব্রিজ। গ্রিক, ল্যাটিন, ইউরোপিয়ান লিটারেচার, হিস্ট্রি, ফিলসফি, পশ্চিমের ক্লাসিক্যাল ইন্টেলেকচুয়াল ট্র্যাডিশনের মধ্যে তার শিক্ষা। তিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন, কিন্তু হর্স রাইডিংয়ে ইচ্ছাকৃতভাবে যোগদান না করে শেষ পর্যন্ত ব্রিটিশ প্রশাসনিক জীবনে প্রবেশ করলেন না। 1893 সালে ভারতে ফিরে এলেন এবং এই ঘটনা শুধু তার বায়োগ্রাফি নয়, এটি তার ভবিষ্যৎ দর্শনের একটি প্রতীক। তিনি পশ্চিমকে প্রত্যাখ্যান করে ভারতবর্ষকে গ্রহণ করেননি, বরং পশ্চিমকে গভীরভাবে জেনে ভারতকে নতুনভাবে আবিষ্কার করেছিলেন। পশ্চিম তাকে দিল অ্যানালিটিক্যাল রিজন, পলিটিক্যাল থিওরি, মডার্ন হিস্ট্রি, ইউরোপিয়ান ন্যাশনালিজম, রেভলিউশনারি থট। আর ভারতবর্ষ তাকে দিল বেদ, উপনিষদ, গীতা, বেদান্ত, যোগ, আত্মা ও চেতনার প্রশ্ন। এই 2 ধারার সম্মিলন পরবর্তীকালে তার দর্শনের কেন্দ্রে চলে আসে। 1893 থেকে 1906 প্রায় 13 বছর তার বরোদা পর্ব, তার জীবনের বরোদা পর্ব, যেখানে তিনি ভারতবর্ষে এসে চাকরি নিয়ে গিয়েছিলেন। এই সময় শ্রী অরবিন্দ ছিলেন শিক্ষক, প্রশাসনিক কর্মী, সাহিত্যিক এবং রাজনৈতিক চিন্তক। কিন্তু এই সময় তার ভেতরে 3টি বড় পরিবর্তন ঘটেছিল। প্রথম, তিনি ভারতীয় ভাষা ও সাহিত্য শিখেছিলেন। দ্বিতীয়, ভারতীয় দর্শনের সঙ্গে গভীরভাবে পরিচিত হয়েছিলেন।
তৃতীয় গোপনে বিপ্লবী রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত হচ্ছিলেন। অর্থাৎ তার রেভলিউশনারি ন্যাশনালিজম কোনো আকস্মিক আবেগ ছিল না, বরং তার পেছনে ছিল দীর্ঘ ইন্টেলেকচুয়াল প্রিপারেশন। আমরা সবাই জানি 1905 সাল থেকে যে বঙ্গভঙ্গ আন্দোলন ঘটেছিল, সে এই 1905 সালের বঙ্গভঙ্গ ভারতীয় জাতীয়তাবাদী ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। শ্রী অরবিন্দ বুঝলেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে শুধু আবেদন নিবেদনই যথেষ্ট হবে না, প্রয়োজন স্বদেশী, বয়কট, ন্যাশনাল এডুকেশন, প্যাসিভ রেজিস্ট্যান্স এবং শেষ পর্যন্ত স্বরাজ। 1906 সালে কলকাতায় এসে তিনি বেঙ্গল ন্যাশনাল কলেজের প্রথম প্রিন্সিপাল হিসেবে মনোনীত হলেন। এই সময় বন্দে মাতরম পত্রিকার মাধ্যমে তার রাজনৈতিক চিন্তা সাধারণ মানুষের কাছে পৌঁছতে শুরু করে। তার লক্ষ্য ছিল স্পষ্ট, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স। সেই সময় এটা ছিল এক বিপ্লবাত্মক ঘটনা বা ঘোষণা, কারণ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এর প্রধান রাজনৈতিক প্রবাহ তখনও ডোমিনিয়ন স্ট্যাটাস বা সাংবিধানিক সংস্কারের ভেতর চিন্তা করছিল। শ্রী অরবিন্দ বললেন, নো কম্প্রোমাইজ উইথ দ্য আইডিয়াল অফ কমপ্লিট ফ্রিডম। শ্রী অরবিন্দ বুঝেছিলেন ঔপনিবেশিক শাসন কেবল রাজনৈতিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে না, এটি মানুষের চিন্তা শক্তিকেও প্রভাবিত করে। একটি জাতিকে তার ইতিহাস ভুলিয়ে দিতে সক্ষম, নিজের সংস্কৃতির প্রতি হীনমন্য তৈরি করে ফেলে, নিজের ভাষাকে দ্বিতীয় শ্রেণীর ভাষায় পরিণত করে দেয়। এবং এরকমই একটি অবস্থার মধ্যে যদি রাজনৈতিক স্বাধীনতা আসে এবং সেটা তখন তার মানুষের, সেই রাষ্ট্রের মানুষের মননের ভেতরে কিন্তু পরাধীনতা থেকেই যায়। মানুষ নিজেকে স্বাধীনভাবে চিন্তা করতে পারে না, কোনো কাজ করতে পারে না। তাই ন্যাশনাল এডুকেশন তার কাছে স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অস্ত্র। পরবর্তী সময় তার শিক্ষাদর্শের পরিণত রূপে তিনি লিখলেন, দ্য গ্রোথ অব দ্য সোল অ্যান্ড ইটস পাওয়ার্স অ্যান্ড পসিবিলিটিস, আত্মা এবং তার শক্তি ও সম্ভাবনার বিকাশ। আরও বললেন, দ্য অ্যাওয়েকিং অ্যান্ড ডেভেলপমেন্ট অব স্পিরিচুয়াল বিং, মানুষের আধ্যাত্মিক সত্তার জাগরণ ও বিকাশ। এখানে শ্রী অরবিন্দের এডুকেশন ফিলসফির মৌলিক বৈশিষ্ট্যটি ধরা পড়ে। এই মৌলিক বৈশিষ্ট্যটিকে বুঝলেই তার স্বাধীনতার সম্পর্কে ধারণাটিও আমাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে। শিক্ষা তার কাছে ইনফরমেশন নয়, শিক্ষা তার কাছে ট্রান্সফরমেশন। এইখানে স্বামী বিবেকানন্দ এবং ভগিনী নিবেদিতার প্রসঙ্গ অপরিহার্য। শ্রী অরবিন্দের শিক্ষা দর্শকে কিন্তু সরাসরি বিবেকানন্দের প্রভাব বলে সরলীকরণ করা ঠিক হবে না, কিন্তু তাদের মধ্যে একটা গভীর ইন্টেলেকচুয়াল অ্যাফিনিটি ছিল। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অব দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। শিক্ষা হলো মানুষের মধ্যে ইতিমধ্যেই নিহিত পূর্ণতার প্রকাশ। আর শিক্ষা সম্পর্কে শ্রী অরবিন্দ বলেছেন, দ্য গ্রোথ অব দ্য সোল অ্যান্ড ইটস পাওয়ার্স অ্যান্ড পসিবিলিটিস। এই দুটো বক্তব্য পাশাপাশি রাখলে আমরা একটা মৌলিক সাদৃশ্য দেখতে পাই। শিক্ষার কাজ বাইরে থেকে মানুষকে পূর্ণ করা নয়, ভেতরের সম্ভাবনাকে জাগিয়ে তোলা।
ভগিনী নিবেদিতা জাতীয় শিক্ষা, নারী শিক্ষা, বিজ্ঞান চর্চা, ভারতীয় সংস্কৃতি ও জাতীয় আত্মমর্যাদার প্রশ্নে সক্রিয় ছিলেন। শ্রী অরবিন্দও ন্যাশনাল এডুকেশনকে জাতীয় আত্মশক্তির সঙ্গে যুক্ত করলেন। তাই বলা হয় স্বামী বিবেকানন্দ, ভগিনী নিবেদিতা ও শ্রী অরবিন্দ একই বৃহত্তর সিভিলাইজেশন প্রশ্নের বিভিন্ন উত্তরদাতা। শ্রী অরবিন্দের ভাষায়, ভাবনায় দেশ কি একটা শুধু ভূখণ্ড? তার কাছে ইন্ডিয়া বা ভারতবর্ষ কেবল জিওগ্রাফিক্যাল টেরিটরি নয়, ভারতবর্ষ একটা লিভিং রিয়ালিটি, একটা কালেকটিভ সোল, একটা শক্তি। ভবানী মন্দির এবং তার সমসাময়িক আর্লি ন্যাশনালিস্ট রাইটিংসে, তার আগের লেখাতেও আমরা এই ভাবনার স্পষ্ট উচ্চারণ দেখি। এই ধারণার শক্তি ছিল, জাতীয়তাবাদকে তিনি মানুষের গভীর আবেগ ও আত্মপরিচয়ের সঙ্গে যুক্ত করেছিলেন। কিন্তু এর একটি সম্ভাব্য বিপদও আছে। যদি মাদার ইন্ডিয়ার ধারণা অন্য সম্প্রদায়কে বাদ দেওয়ার ভাষায় পরিণত হয়, তবে ন্যাশনালিজম বিভাজন সৃষ্টি করতে পারে। এই কারণে শ্রী অরবিন্দের 1909 সালের বক্তব্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটিকে আলাদা করে দেখলে হবে না। আওয়ার আইডিয়াল অফ পেট্রিয়টিজম proceeds on the basis of love and brotherhood, the ultimate unity of mankind. অর্থাৎ তার ম্যাচিওর পলিটিক্যাল থটের ন্যাশনালিজমের চূড়ান্ত লক্ষ্য ডমিনেশন নয়, বরং আত্মপ্রকাশ, আত্মমর্যাদা, জাতীয় ঐক্য এবং মানব ঐক্য। অনেক সময় শ্রী অরবিন্দের রাজনৈতিক কর্মধারাকে কখনো মডারেট বলা হয়েছে, কখনো এক্সট্রিমিস্ট বলা হয়েছে। এই দুয়ের সাথে তার পার্থক্য কোথায়? অরবিন্দের সাথে মডারেট রাজনীতির প্রধান পার্থক্য ছিল স্বাধীনতার লক্ষ্য ও পদ্ধতি নিয়ে। মডারেটরা বলেন পার্টিশন বা পিটিশন, নট পার্টিশন, পিটিশন, আবেদন, কনস্টিটিউশনাল রিফর্ম, গ্র্যাজুয়াল কনসেশন। কিন্তু এখানে শ্রী অরবিন্দ বললেন পার্শিয়াল কনসেশনস আর নট দ্য ফাইনাল গোল। 1906 সালে তিনি লিখেছিলেন, ইট ইমপ্লাইজ only the use of partial Swaraj as a step and means towards complete Swaraj. আংশিক স্বরাজকে সম্পূর্ণ স্বরাজের দিকে যাওয়ার একটি ধাপ ও মাধ্যম হিসেবে কেবল ব্যবহার করা যেতে পারে, কিন্তু কখনোই তার সাথে কোনো রকম আপোষ করা যাবে না। অর্থাৎ তিনি বাস্তব রাজনৈতিক পরিস্থিতিকে অস্বীকার করছেন না, কিন্তু তার লক্ষ্যকেও তিনি ছোট করছেন না। এখানেই তার র্যাডিক্যালিজম। অরবিন্দর রাজনৈতিক জীবনের সবচেয়ে বিতর্কিত প্রশ্ন, তিনি কি সশস্ত্র বিপ্লবের সমর্থক ছিলেন? এর সরল উত্তর হাঁ বা না নয়। তিনি বিপ্লবী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। সশস্ত্র প্রতিরোধের সম্ভাবনাকে তিনি সম্পূর্ণ প্রত্যাখ্যান করেননি, কিন্তু তার রাজনৈতিক লেখার একটি বড় অংশ ছিল স্বদেশী, বয়কট, প্যাসিভ রেজিস্ট্যান্স, ন্যাশনাল এডুকেশন, সেলফ হেল্প, নন কোঅপারেশন উইথ কলোনিয়াল ইনস্টিটিউশন। 1909 সালে কর্মযোগিনে তিনি রাজনৈতিক সংগ্রামের একটি শান্তিপূর্ণ রূপের কথা স্পষ্টভাবে বলেছেন। পারসিস্টেন্স উইথ এ স্ট্রিক্ট রিগার্ড to law in a peaceful policy of self-help and passive resistance. আইনের সীমা কঠোরভাবে মেনে আত্মশক্তি ও পরিপূর্ণ প্যাসিভ রেজিস্ট্যান্সের নীতিতে অবিচল থাকা। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, শ্রী অরবিন্দ ভায়োলেন্ট টেরোরিজমকে সরলভাবে অ্যানার্কিজম বলে চিহ্নিত করার বিরোধিতা করেছিলেন। 1910 সালের কর্মযোগিনে তিনি ব্যাখ্যা করেন যে
অ্যানার্কিজমের প্রকৃত রাজনৈতিক অর্থ ভারতীয় টেরোরিজমের সঙ্গে এক নয়। অতএব তার রাজনৈতিক অবস্থানকে একটি শব্দে টেরোরিস্ট চিহ্নিত করা ঐতিহাসিকভাবে অত্যন্ত অসম্পূর্ণ। শ্রী অরবিন্দ এবং গান্ধীজি, মহাত্মা গান্ধী দুজনেই স্বাধীনতা চেয়েছিলেন, কিন্তু তাদের রাজনৈতিক দর্শনের ভাষা এক নয়। গান্ধীজির ক্ষেত্রে অহিংসা, সত্যাগ্রহ, নৈতিক আত্মশুদ্ধি, আর শ্রী অরবিন্দের আর্লি ন্যাশনালিজমের কেন্দ্রে স্বরাজ, শক্তি, প্যাসিভ রেজিস্ট্যান্স, ন্যাশনাল অ্যাওয়েকিং। পরে শ্রী অরবিন্দের চিন্তা আরও এগিয়ে গেল, ট্রান্সফরমেশন অফ কনসাসনেস। অতএব শ্রী অরবিন্দকে মহাত্মা গান্ধীর বিকল্প হিসেবে ব্যাখ্যা করা যায় না, বরং বলা যায় তারা অর্থাৎ মহাত্মা গান্ধী এবং শ্রী অরবিন্দ স্বাধীনতার দুই ভিন্ন ফিলোসফিক্যাল গ্রামার নির্মাণ করেছিলেন। এরপর আসি 1908 সালের মে মাসে মুজফ্ফরপুর বোমা মামলা বা বোমা বিস্ফোরণের তদন্তের সূত্র ধরে ব্রিটিশ সরকার বিপ্লবী সংগঠনগুলোর বিরুদ্ধে ব্যাপক অভিযান চালায়। শ্রী অরবিন্দ গ্রেপ্তার হন। তিনি আলিপুর জেলে বন্দী থাকেন প্রায় 1 বছর। মামলাটি ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্রদ্রোহ ষড়যন্ত্র মামলা হয়ে ওঠে। কিন্তু এখানে একটি বিষয় অত্যন্ত স্পষ্টভাবে বলা দরকার। শ্রী অরবিন্দের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হলেও আদালতে তার অপরাধ প্রমাণিত হয়নি। তিনি খালাস পান এবং এই মামলায় তার পক্ষে আইনজীবী হিসেবে আবির্ভূত হন ব্যারিস্টার চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাসের ডিফেন্স স্পিচ ভারতীয় আইন ও রাজনৈতিক ইতিহাসের এক স্মরণীয় দলিল। তিনি বলেছিলেন, হি উইল বি অর্থাৎ শ্রী অরবিন্দ উইল বি লুকড আপন অ্যাজ দ্য পোয়েট অফ পেট্রিয়টিজম, as the prophet of nationalism and the lover of humanity. তিনি দেশপ্রেমের কবি, জাতীয়তাবাদের ভবিষ্যৎ দ্রষ্টা এবং মানবতার প্রেমিক হিসেবে স্মরণীয় হবেন। আরও বলেছিলেন, he stands before the bar of the high court of history. তিনি শুধু এই আদালতের কাঠগড়ায় নন, তিনি ইতিহাসের উচ্চ আদালতেরও সম্মুখীন। এটি শুধু ব্যারিস্টার চিত্তরঞ্জন দাসের রেথোরিক্যাল ফ্লারিশ ছিল না, এর মধ্যে যেন শ্রী অরবিন্দের ভবিষ্যৎ জীবনের একটি অদ্ভুত পূর্বাভাস ছিল। কারণ 1909 লাভার অব হিউম্যানিটি, এই যে শব্দবন্ধটি যে মানুষটির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল, অর্থাৎ চিত্তরঞ্জন দাস করেছিলেন শ্রী অরবিন্দের ক্ষেত্রে, তিনি শ্রী অরবিন্দ পরে লিখবেন ওয়ার্ল্ড ইউনিয়ন, হিউম্যান ইভলিউশন, হায়ার কনসাসনেস। আলিপুর জেল, এখানে আমরা দেখি আর 1908 থেকে 1909 একটি কারাকক্ষ, একজন রাজনৈতিক বন্দী, তার ভেতরে শুরু হলো এক অন্য যাত্রা। কারাগার থেকে এক চেতনার বিপ্লব শুরু হলো। তিনি গীতা পড়লেন, উপনিষদ পড়লেন, যোগ সাধনা করলেন। এরপর মুক্তি পেয়ে উত্তরপাড়ায় তাকে যখন সম্বর্ধনা জানানো হয়, সেই সম্বর্ধনা অনুষ্ঠানে উত্তরপাড়া অভিভাষণে তিনি বললেন তার অভিজ্ঞতার কথা। তিনি বলেন, ইট ওয়াজ নো লঙ্গার বাই ইটস হাই ওয়ালস দ্যাট আই ওয়াজ ইমপ্রিজনড, নো, ইট ওয়াজ ভাসুদেবা হু সারাউন্ডেড মি। উঁচু প্রাচীর দিয়ে আমি আর বন্দী ছিলাম না, বরং চারদিকে আমাকে ঘিরেছিলেন বাসুদেব। এরপর আই স বাসুদেব, আই স শ্রীকৃষ্ণ। তিনি বন্দীদের মধ্যেও ঈশ্বরীয় উপস্থিতি অনুভব করেছিলেন
এই অভিজ্ঞতার দার্শনিক তাৎপর্য অত্যন্ত গভীর। কারাগার আর শুধু কারাগার নয়, শত্রু আর শুধু শত্রু নয়, অপরাধী আর শুধু অপরাধী নয়, সর্বত্র একই চেতনার প্রকাশ। এটি রাজনৈতিক বিপ্লবের চেয়ে গভীর এক রিভলিউশন। আলিপুর জেল থেকে মুক্তির পর একটু আগে আমরা যে 30শে মে 1909 সালের উত্তরপাড়ার যে তার বিখ্যাত বক্তৃতার কথা বলেছি, এই বক্তৃতায় আমরা শ্রী অরবিন্দের চিন্তার একটি ডিসিসিভ ট্রান্সফরমেশন লক্ষ্য করি। রাজনীতি তার কাছে আর কেবল পলিটিক্যাল পাওয়ারের প্রশ্ন নয়, তিনি ভারতীয় ন্যাশনালিজমকে ধর্মের সাথে যুক্ত করলেন। কিন্তু এখানে রিলিজিয়ন শব্দটিকে সংকীর্ণ ইনস্টিটিউশনাল রিলিজিয়ন হিসেবে দেখলে ভুল হবে। তার কাছে ধর্ম ছিল এ ওয়ে অফ লাইফ, a spiritual truth, a civilization principle। এবং তার কারাজীবনের অভিজ্ঞতা তাকে এক গভীর উপলব্ধির দিকে নিয়ে গেল। ভারতের স্বাধীনতা কেবল রাষ্ট্রের স্বাধীনতা নয়, ভারতীয় আত্মারও পুনর্জাগরণ। এবার আসে সবচেয়ে কঠিন প্রশ্ন। 1910 সালে শ্রী অরবিন্দ চন্দননগর হয়ে পণ্ডিচেরি চলে গেলেন, বলা ভালো চলে যেতে বাধ্য হলেন। সেখান থেকে আর সক্রিয় রাজনৈতিক আন্দোলনে ফিরলেন না। এখানে একটি প্রশ্ন ওঠে, অনেকেই এই প্রশ্ন তোলেন, বিপ্লবী অরবিন্দ ভয় পেয়ে পালিয়ে গেলেন? কারণ এই ঐতিহাসিকভাবে এই ব্যাখ্যা অত্যন্ত দুর্বল। কারণ প্রথমত, তিনি 1909 সালে মুক্তির পরও রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন, কর্মযোগী সম্পাদনা করেছেন, রাজনৈতিক লেখা লিখেছেন, জাতীয়তাবাদ, স্বরাজ, প্যাসিভ রেজিস্ট্যান্স নিয়ে প্রকাশ্যে তার মত প্রকাশ করেছেন। দ্বিতীয়ত, পণ্ডিচেরি যাওয়ার পরেও ভারতীয় স্বাধীনতা সম্পর্কে তার আগ্রহ ও মতামত শেষ হয়নি। 1942 সালে ক্রিপস মিশনের সময় তিনি প্রকাশ্যে প্রস্তাবটি সমর্থন করে। তিনি লিখেছিলেন, আই ওয়েলকাম ইট অ্যাজ অ্যান অপরচুনিটি গিভেন টু ইন্ডিয়া টু ডিটারমিন ফর হারসেলফ হার ফ্রিডম অ্যান্ড ইউনিটি। আমি এটিকে ভারতের নিজের স্বাধীনতা ও ঐক্য নির্ধারণের একটি সুযোগ হিসেবে স্বাগত জানাই। এখানে আরও গুরুত্বপূর্ণ তার নিজের আত্মপরিচয়। I have been a nationalist leader and worker for India's independence, though now my activity is no longer in the political but in the spiritual field. আমি ভারতের স্বাধীনতার জন্য একজন জাতীয়তাবাদী নেতা ও কর্মী ছিলাম, যদিও এখন আমার কার্যকলাপ রাজনৈতিক ক্ষেত্রে নয়, আধ্যাত্মিক ক্ষেত্রে। এই একটি বাক্যই পলায়ন তত্ত্বের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রাইমারি সোর্স এভিডেন্স। তিনি স্বীকার করেছেন রাজনীতি থেকে সরে গিয়েছেন, কিন্তু এটা বলেননি স্বাধীনতার আদর্শ থেকে সরে গিয়েছেন। শ্রী অরবিন্দের জীবনের এই পরিবর্তনকে আমরা এভাবে দেখতে পারি। প্রথম যুদ্ধক্ষেত্র ব্রিটিশ এম্পায়ার, দ্বিতীয় যুদ্ধক্ষেত্র মানুষের অন্তর্জগৎ। প্রথম শত্রু কলোনিয়াল ডমিনেশন, দ্বিতীয় শত্রু ইগনোরেন্স, ইগো, আনকনশাসনেস। অর্থাৎ দ্য ব্যাটলফিল্ড মুভ ফ্রম পলিটিক্স টু কনশাসনেস। এটি তার পলায়ন নয়, তার নিজের দৃষ্টিতে কর্মক্ষেত্রের পরিবর্তন। এবং এখানেই তার দর্শনের জন্ম, ইন্টিগ্রাল যোগ, যা নতুনভাবে আমাদের দর্শনের এক নতুন অধ্যায় সূচিত করে, পূর্ণযোগের দর্শন। পণ্ডিচেরিতে শ্রী অরবিন্দের জীবনকে আমরা রিটায়ারমেন্ট বলতে পারি না। এখানে তিনি লিখলেন দ্য লাইফ ডিভাইন, দ্য সিনথেসিস অফ যোগা, এসেস অন দ্য গীতা, দ্য হিউম্যান সাইকেল, দ্য আইডিয়াল অফ হিউম্যান ইউনিটি এবং তার মহাকাব্য
সাবিত্রী। এখানে তিনি একটি অত্যন্ত মৌলিক প্রশ্ন তুললেন, মানুষ কি ইভলিউশনের শেষ ধাপ? তার উত্তর না। মানুষ একটি ট্রানজিশনাল বিং। মানুষের মধ্যে উচ্চতর কনসাসনেসের সম্ভাবনা রয়েছে। অতএব ইভলিউশন শুধু বায়োলজিক্যাল নয়, এটি স্পিরিচুয়াল ইভলিউশন। শঙ্করাচার্যের অদ্বৈত যেখানে প্রশ্ন করে ব্রহ্ম কি, আত্মা ও ব্রহ্মের সম্পর্ক কি, অবিদ্যা কিভাবে দূর হবে, শ্রী অরবিন্দ এই প্রশ্নটিকে অন্যভাবে উপস্থাপন করেন। চেতনা কিভাবে পৃথিবীতে আরও পূর্ণভাবে প্রকাশিত হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। শঙ্করাচার্যের দর্শনে মুক্তি মূলত জ্ঞান ও অবিদ্যার অবসানের সঙ্গে যুক্ত, আর শ্রী অরবিন্দের ইন্টিগ্রাল যোগতে লক্ষ্য শুধু মুক্তি নয়, ট্রান্সফরমেশন। শুধু আত্মার মুক্তি নয়, জীবনের রূপান্তর। শুধু ব্যক্তির মুক্তি নয়, পৃথিবীতে চেতনার উচ্চতর প্রকাশ। তাই অরবিন্দকে বোঝার জন্য স্পিরিচুয়াল ইভলিউশন শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক মার্কিন গবেষক পিটার হেসের কাজ শ্রী অরবিন্দ চর্চায় বিশেষ গুরুত্বপূর্ণ। তিনি অরবিন্দকে কেবল সেন্ট বা রেভলিউশনারি আইকন হিসেবে দেখেননি, তিনি তার পলিটিক্যাল এবং স্পিরিচুয়াল ডেভেলপমেন্টকে হিস্টোরিক্যাল কনটেক্সটের ভেতরে বিশ্লেষণ করেছেন। হেস দেখিয়েছেন কলোনিয়াল ইন্ডিয়াতে জাতীয় আত্মপরিচয় পুনর্গঠনের প্রশ্নটি কত গভীর ছিল। তিনি অরবিন্দের 1909 বক্তব্যের সঙ্গে কলোনিয়াল আইডেন্টিটির প্রশ্নকে যুক্ত করেন। তার বিশ্লেষণে অরবিন্দের ন্যাশনালিজম ছিল শুধু ব্রিটিশ রুলের বিরুদ্ধে বিদ্রোহ নয়, কলোনিয়াল সেলফ ইমেজের বিরুদ্ধেও বিদ্রোহ। অর্থাৎ যদি এইভাবে কোনো ঔপনিবেশিক কোনো ঔপনিবেশিক শাসন যদি এই প্রশ্ন তোলে তোমরা অক্ষম, তাহলে শ্রী অরবিন্দের উত্তর, উই হ্যাভ ব্রেনস, উই হ্যাভ কারেজ, উই হ্যাভ অ্যান ইনফাইনাইট অ্যান্ড ভ্যারিয়াস ন্যাশনাল ক্যাপাসিটি। আমাদের বুদ্ধি আছে, সাহস আছে এবং অসীম ও বহুবিধ জাতীয় সক্ষমতা আছে। এটি শুধু কোনো পলিটিক্যাল স্লোগান নয়, এটি সাইকোলজিক্যাল ডিকলোনাইজেশন। দেখুন, এই প্রশ্ন ওঠে, শ্রী অরবিন্দ পণ্ডিচেরি গিয়ে কি স্বাধীনতা, ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলন থেকে নিজেকে সম্পূর্ণভাবে বিযুক্ত করে ফেলেছিলেন? এখানে একটা আমাদের উত্তর, 1942 সালে যখন তিনি পণ্ডিচেরিতে রয়েছেন, সেই সময় স্যার স্ট্যাফোর্ড ক্লিফস ভারতবর্ষে আসেন। অরবিন্দ তার প্রস্তাবকে সমর্থন জানান। এমনকি তিনি তার প্রতিনিধি দুরিয়াস্বামী আয়ারকে দিল্লিতে পাঠিয়েছিলেন যাতে ভারতীয় নেতাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করা যায়। এবং সেখানে তার বক্তব্য ছিল অত্যন্ত স্পষ্ট, আই হোপ দ্যাট ইট উইল বি অ্যাকসেপ্টেড অ্যান্ড দ্য রাইট ইউজ মেড অফ ইট, পুটিং অ্যাসাইড অল ডিসকোর্স অ্যান্ড ডিভিশনস। আমি আশা করি এই প্রস্তাবটি গ্রহণ করা হবে এবং সমস্ত বিরোধ ও বিভাজন সরিয়ে এর যথাযথ ব্যবহার করা হবে। এটি প্রমাণ করে পণ্ডিচেরির যোগী অরবিন্দ ভারতীয় রাজনীতি সম্পর্কে সম্পূর্ণ উদাসীন ছিলেন না। তিনি রাজনৈতিক এরেনা ছেড়েছিলেন, কিন্তু ভারতের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ছাড়েননি। দেখুন, 15ই আগস্ট 1872 সালে শ্রী অরবিন্দের জন্ম, আর 15ই আগস্ট 1947 সালে ভারতবর্ষের স্বাধীনতা। সেদিন তিনি বললেন, আগস্ট 15 ইজ দ্য বার্থডে অফ ফ্রি ইন্ডিয়া। কিন্তু তার আনন্দের সঙ্গে ছিল গভীর উদ্বেগ,
তিনি দেখলেন ভারত স্বাধীন হয়েছে কিন্তু পার্টিশন হয়েছে, তাই তিনি তার কয়েকটি স্বপ্নের কথা সেই দিন বলেছিলেন। অর্থাৎ তিনি তাকে ভারতবর্ষের এই 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা লাভের প্রাক্কালে আমাদের আকাশবাণী থেকে তাকে অনুরোধ করা হয় ভারতের রেডিও কেন্দ্র থেকে কিছু বলার জন্য। সেদিন তিনি তার 5টি স্বপ্নের কথা বলেছিলেন এবং এই 5টি স্বপ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি তার প্রথম স্বপ্ন ফ্রি অ্যান্ড ইউনাইটেড ইন্ডিয়া। তিনি বললেন, ইন্ডিয়া ইজ ফ্রি বাট শি হ্যাজ নট অ্যাচিভড ইউনিটি। এই বক্তব্য 1947-এর রাজনৈতিক বাস্তবতাকে অতিক্রম করে আজও একটি প্রশ্ন রাখে, স্বাধীনতা কি ঐক্য ছাড়া সম্পূর্ণ হতে পারে? তার দ্বিতীয় স্বপ্ন এশিয়ার পুনর্জাগরণ। তিনি বললেন, এশিয়া হ্যাজ অ্যারাইজেন অ্যান্ড লার্জ পার্টস অব ইট হ্যাভ বিন লিবারেটেড। ভারতের স্বাধীনতাকে তিনি আইসোলেটেড ন্যাশনাল ইভেন্ট হিসেবে দেখেননি, এটি ছিল এশিয়ার জাগরণের, এশিয়ান রিসার্জেন্সের একটি বৃহত্তর অংশ। অর্থাৎ ভারত স্বাধীন হয়ে শুধু নিজের ভাগ্য বদলাবে না, এশিয়ার সমস্ত সভ্যতাগুলো নিজেদের আত্মপরিচয় ফিরে পাবে। তার তৃতীয় স্বপ্ন এ ওয়ার্ল্ড ইউনিয়ন। ভারত জাতীয় স্বাধীনতার পর মানব জাতির পরবর্তী রাজনৈতিক ও নৈতিক প্রয়োজন হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ এবং ইন্টারন্যাশনাল ইউনিটি। তবে শ্রী অরবিন্দের ওয়ার্ল্ড ইউনিটি কোনো ইউনিফর্মিটি নয়। তিনি বৈচিত্র্যকে ধ্বংস করতে চান না। তার আদর্শ ইউনিটি উইদাউট ডিস্ট্রয়িং ডাইভার্সিটি, অর্থাৎ এক পৃথিবী কিন্তু বহু সংস্কৃতি, এক মানবতা কিন্তু বহু জাতির স্বাতন্ত্র্য। এই প্রশ্নটা তো আজও আমাদের সামনে জ্বলন্ত প্রশ্ন হয়ে দাঁড়িয়ে আছে। তার চতুর্থ স্বপ্ন ভারতের আধ্যাত্মিক দান, অর্থাৎ ভারত তার স্পিরিচুয়াল নলেজ পৃথিবীকে দেবে। এখানে তার ভারত ভাবনা আরও স্পষ্ট। ভারতের কাজ কেবল ইকোনমিক সুপার পাওয়ার হয়ে ওঠা নয়, কেবল মিলিটারি সুপার পাওয়ার হয়ে ওঠা নয়। ভারতের একটি সিভিলাইজেশনাল কন্ট্রিবিউশন আছে, স্পিরিচুয়ালাইজেশন অফ লাইফ, আধ্যাত্মিকতার প্রশ্ন। এই আধ্যাত্মিকতা কোনো ধর্মীয় মোড়কের মধ্যে আবদ্ধ নয়। আধ্যাত্মিকতা একটি বিশেষ জীবনযাত্রা, এক বিশেষ মূল্যবোধ। তিনি বিশ্বাস করতেন ভারতীয় যোগ ও আধ্যাত্মিক জ্ঞানের একটি বৃহত্তর মানবিক মূল্য রয়েছে। এবং এখানে ভারতীয় যোগ বলতে এক্সারসাইজ, বাহ্যিক এক্সারসাইজ নয়, যে যোগা কার্যক্রম তা নয়। ভারতের অন্তর্যোগের কথা, মহর্ষি পতঞ্জলির সেই অন্তর্যোগের কথাই তিনি বারবার বলছেন, সেই সঙ্গে আধ্যাত্মিক জ্ঞানের কথা। তার পঞ্চম স্বপ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বিপ্লবাত্মক, মানুষের চেতনার বিবর্তন, হিউম্যান ইভলিউশন। 1947 সালের বার্তায় তিনি মানব জাতির ভবিষ্যৎ সম্পর্কে পরিষ্কারভাবে উচ্চারণ করলেন, আর নিউ স্টেপ ইন দ্য ইভলিউশন which by uplifting the consciousness to a higher level would begin the solution of the many problems of existence. চেতনার স্তরকে উচ্চতর করে বিবর্তনের এমন একটি নতুন ধাপকে গ্রহণ করা বা সেই ধাপে পৌঁছনো যা অস্তিত্বের বহু জটিল সমস্যার সমাধানের সূচনা করতে পারে। এইখানে বিপ্লবী অরবিন্দ সম্পূর্ণ দার্শনিক অরবিন্দে রূপান্তরিত। 1906 সালে তিনি বলেছেন ইন্ডিয়া মাস্ট বি ফ্রি। 1947 সালে তিনি বলছেন হিউম্যানিটি মাস্ট ইভলভ। কিন্তু অরবিন্দের কাছে এরা পরস্পর বিচ্ছিন্ন নয়।
তিনি পলিটিক্যাল ফ্রিডমের কথা বলেছেন, বিদেশি শাসন থেকে মুক্তি, ন্যাশনাল ফ্রিডমের কথা বলছেন, নিজস্ব জাতীয় জীবন ও সংস্কৃতির অধিকারের কথা, সাইকোলজিক্যাল ফ্রিডমের কথা বলছেন, ঔপনিবেশিক হীনমন্যতা থেকে মুক্তি, স্পিরিচুয়াল ফ্রিডমের কথা বলছেন, অজ্ঞতা ও সীমাবদ্ধ চেতনা থেকে মুক্তি, এবং ইভলিউশনারি ফ্রিডমের কথা বলছেন, মানব চেতনার উচ্চতর বিকাশ। এইখানে এই পাঁচটি স্তরকে যদি আমরা একসঙ্গে দেখি তাহলে আমরা এটা পরিষ্কারভাবে বুঝতে পারি শ্রী অরবিন্দের কাছে স্বাধীনতা ছিল একটি ক্রমবর্ধমান চেতনা। এখন প্রশ্ন, আজও শ্রী অরবিন্দ কেন প্রাসঙ্গিক? কেন আজকে স্বাধীনতা এত বছর পরেও আমরা শ্রী অরবিন্দকে নিয়ে আলোচনা করছি? কেন তাকে এখনো অনুধ্যানের প্রয়োজন? কারণ তার তোলা প্রশ্নগুলো আজও আমাদের সামনে প্রশ্নই হয়ে রয়েছে, এখনো তার সঠিক উত্তর আমরা পাইনি। তিনি শিক্ষাক্ষেত্র নিয়ে প্রশ্ন তুলেছেন এবং সেখানে দেখুন, আমরা কি শুধু চাকরির জন্য শিক্ষিত হচ্ছি নাকি মানুষের অন্তর্নিহিত শক্তিকে বিকশিত করছি? তিনি জাতীয়তাবাদ নিয়ে প্রশ্ন তুলেছেন, দেশপ্রেম কি অন্যের প্রতি ঘৃণা? শ্রী অরবিন্দ বলেছেন লাভ অ্যান্ড ব্রাদারহুড। এখানে কি আমরা সত্যি পৌঁছতে পেরেছি? রাজনীতি, ক্ষমতা অর্জন কি রাজনীতি বা স্বাধীনতার শেষ কথা? সভ্যতা, সেই সভ্যতার প্রশ্নে আমরা কি পশ্চিমকে অন্ধভাবে অনুকরণ করে যাব নাকি পশ্চিম ও পূর্বের শ্রেষ্ঠতর জ্ঞানকে একত্র করব? লক্ষ্য করবেন এখানে তিনি পশ্চিমের শ্রেষ্ঠতা এবং পূর্বের শ্রেষ্ঠতা, দুয়ের শ্রেষ্ঠতাকেই ঐক্যবদ্ধ করে গ্রহণ করার কথা বলছেন। মানবতা, জাতীয় পরিচয় কি মানবিক ঐক্যের শত্রু? এই প্রশ্নগুলো এখনো আমাদের সামনে আছে। বা অরবিন্দ বলতে চেয়েছেন ইউনিটি অব ম্যানকাইন্ডের কথা। স্বাধীনতা মানে ইউনিটি অব ম্যানকাইন্ড। শ্রী অরবিন্দকে নিয়ে আজও আমাদের মধ্যে তিনটে ভুল ধারণা রয়েছে। কেউ আমরা বলা হয় তিনি বিপ্লবী ছিলেন, কিন্তু হ্যাঁ তিনি বিপ্লবী ছিলেন, কিন্তু তার ইন্টেলেকচুয়াল জার্নি সেখানে শেষ হয়নি। তিনি রাজনীতি ছেড়ে পালিয়ে গিয়েছিলেন, এটা ঐতিহাসিকভাবে সরলীকৃত। তিনি সক্রিয় রাজনীতি ছেড়েছিলেন, কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা ও ঐক্যের প্রশ্নে প্রকাশ্য মত তিনি বারবার দিয়েছেন। তারপরেও অনেকেই তাকে ধর্মীয় চিন্তক, দার্শনিক অরবিন্দকেই বড় করে দেখার চিন্তা করে, এটাও অসম্পূর্ণ। তিনি ছিলেন একাধারে পলিটিক্যাল থিঙ্কার, রেভলিউশনারি ন্যাশনালিস্ট, এডুকেশনালিস্ট, ফিলসফার, যোগী পুরুষ এবং ইভলিউশনারি থিঙ্কার। তাকে একটি মাত্র পরিচয়ে আটকে দিলে তার জীবনকে ছোট করা হয়। চিত্তরঞ্জন দাস 1909 সালে যে ঘোষণা করেছিলেন, পোয়েট অফ প্যাট্রিয়টিজম, পোয়েট অফ ন্যাশনালিজম, লাভার অফ হিউম্যানিটি, শ্রী অরবিন্দ সম্পর্কে আজকে আমরা তার পূর্ণতার খানিক অংশ দেখতে পারি। তার প্যাট্রিয়টিজম ভারতের স্বাধীনতা, ন্যাশনালিজম ভারতের আত্মশক্তি ও পূর্ণ স্বরাজ, এবং হিউম্যানিটি ওয়ার্ল্ড ইউনিয়ন এবং হিউম্যান ইভলিউশন। অর্থাৎ শ্রী চিত্তরঞ্জন দাস যেন শ্রী অরবিন্দের ভবিষ্যৎ জীবনের একটি আভাস 1909 সালেই দেখেছিলেন। আজ আমরা 15 আগস্টের প্রাক্কালে দাঁড়িয়ে শ্রী অরবিন্দকে যদি শুধু স্বাধীনতা সংগ্রামের একটি অধ্যায় হিসেবে দেখি তাহলে তার অর্ধেক জীবনই আমরা দেখব। আবার যদি শুধু তাকে পণ্ডিচেরির মধ্যে আটকে রাখি যোগী এবং দার্শনিক হিসেবে, তাহলে তার বিপ্লবী অতীতকে অস্বীকার করব। শ্রী অরবিন্দের প্রকৃত তাৎপর্য এই দুই প্রান্তের মধ্যে। তিনি ছিলেন বিপ্লবী যিনি যোগী হলেন, তিনি ছিলেন জাতীয়তাবাদী
যিনি মানবতাবাদী হয়ে উঠলেন, যিনি ছিলেন রাজনৈতিক স্বাধীনতার যোদ্ধা, যিনি চেতনার স্বাধীনতার দার্শনিক হলেন। 1872 থেকে 1947 একটি মানুষের জীবন, কিন্তু তার ভেতরে যেন ভারতের একটি শতাব্দীর ইতিহাস। প্রথমে তিনি উচ্চারণ করেছেন ইন্ডিয়া মাস্ট বি ফ্রি, তারপর তিনি বললেন ইন্ডিয়া মাস্ট বি ইউনাইটেড, তারপর এশিয়া মাস্ট রাইজ, তারপর হিউম্যানিটি মাস্ট ইউনাইটেড, এবং শেষ পর্যন্ত তিনি বললেন হিউম্যান কনসাসনেস মাস্ট ইভলভ। এই ক্রমটিকে লক্ষ্য করুন। ব্যক্তি থেকে জাতি, জাতি থেকে সভ্যতা, সভ্যতা থেকে মানবতা, মানবতা থেকে চেতনা, চেতনার ঊর্ধ্বরা। সেই জন্য অরবিন্দ স্বাধীনতা সংগ্রাম থেকে পালিয়ে গিয়েছিলেন, এই প্রশ্নের উত্তর শুধু না বললে যথেষ্ট হবে না, বরং তার ভাষায় আমাদের বলতে হবে তিনি স্বাধীনতার যুদ্ধক্ষেত্র পরিবর্তন করেছিলেন। রাজপথ থেকে কারাগার, কারাগার থেকে যোগ সাধনা, যোগ সাধনা থেকে দর্শন, দর্শন থেকে মানব চেতনার বিবর্তন। তার রাজনৈতিক বিপ্লবের লক্ষ্য ছিল ব্রিটিশ শাসকের অবসান নিশ্চয়ই, কিন্তু তার আধ্যাত্মিক বিপ্লবের লক্ষ্য মানুষের সীমাবদ্ধ চেতনার উত্তরণ। এই জন্য স্বাধীনতা দিবসের পূর্বাহ্নে শ্রী অরবিন্দকে স্মরণ করার অর্থ শুধু অতীতকে স্মরণ করার জন্য নয়। এখানে একটি প্রশ্ন আমাদের রাখতেই হয়, আমরা কি শুধু স্বাধীন? আমরা কি সত্যিই স্বাধীন? আমরা কি ভয় থেকে মুক্ত, অজ্ঞতা থেকে মুক্ত, সংকীর্ণতা থেকে মুক্ত, হীনমন্যতা থেকে মুক্ত, ঘৃণা থেকে মুক্ত? নিজেদের চিন্তার স্বাধীনতা কি আমরা পেয়েছি? নিজেদের সংস্কৃতিকে নিজের চোখে দেখার স্বাধীনতা কি আমরা পেয়েছি? এবং শেষ পর্যন্ত নিজের সীমিত সত্তাকে অতিক্রম করে বৃহত্তর মানবিক ও আধ্যাত্মিক চেতনার দিকে উত্তরিত হতে পারছি? তাহলে স্বাধীনতার সাধনা এখনো চলছে। এইখানে শ্রী অরবিন্দ আজও আমাদের সমকালীন। রাষ্ট্রকে স্বাধীন করা ইতিহাসের কাজ, কিন্তু মানুষকে স্বাধীন করা ভবিষ্যতের কাজ। শ্রী অরবিন্দ যেমন বলেছেন, ফ্রিডম ইজ নট দ্য এন্ড অফ দ্য জার্নি, ফ্রিডম ইজ দ্য কন্ডিশন ফর দ্য নেক্সট ইভলিউশন অফ হিউম্যানিটি। স্বাধীনতা যাত্রার শেষ নয়, স্বাধীনতা মানবতার পরবর্তী বিবর্তনের শর্ত। এই অর্থে 15 আগস্ট শুধু ভারতের স্বাধীনতার দিন নয়, এই স্বাধীনতার অর্থকে নতুন করে ভাবার দিন, এবং সেই ভাবনার অন্যতম শ্রেষ্ঠ পথ প্রদর্শক শ্রী অরবিন্দ। আজকের এই স্বাধীনতা দিবসের প্রাক্কালে তার প্রতি আমাদের অন্তরের সমস্ত শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে এটি আমরা বলবো, শুধু ফুলে নয়, শুধু তার বইয়ের পাঠে নয়, শুধু কিছু অনুষ্ঠানের মধ্যে নয়, ধূপ ধুনোয় নয়, বরং তিনি যা বলেছেন, তিনি আমাদের সামনে যে লক্ষ্য স্থাপন করেছেন, যে চেতনার ঊর্ধ্বারোহণের কথা তিনি বলেছেন, সেই শিক্ষায় প্রশিক্ষিত হলেই আমরা সার্থকভাবে স্বাধীনতাকে অর্জন করতে পারব। 15ই আগস্ট কেবল স্বাধীনতার দিন নয়, 15ই আগস্ট স্বাধীনতা অর্জনের সাধনার দিন। এটি যেন আমরা ভুলে না যাই। নমস্কার, ভালো থাকবেন।